মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত আনার বিষয়ে কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ভারতের সাথে সম্পর্ক চলবে স্বার্থ অক্ষুণ্ণ রেখে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্নের ডালপালা। চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেবে সরকার। মেডিকেল বোর্ড অনুমতি দিলেই বিদেশে নেওয়া হবে বেগম জিয়াকে। হাসপাতালে ভিড় না করে দোয়া করার অনুরোধ বিএনপির। একটি দলকে ক্ষমতায় আনতে ডিসি-এসপি পরিবর্তন। সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিলে ফ্যাসিবাদের চেয়ে ভয়ঙ্কর হবে জামায়াত বিএনপির পাল্টাপাল্টি। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম গৌরী। শেখ হাসিনার গ্রিন সিগন্যালে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যাতে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগও, যার মূল সমন্বয়ক ছিলেন ফজলে নূর তাপস। স্বাধীন তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতকে কৌশলগত সুবিধা দেয়া এবং ক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই পিলখানার নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। পিলখানা ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ এক বিপর্যয়। 2009 সালের ফেব্রুয়ারিতে বিদ্রোহের নামে ঘটে যায় পরিকল্পিত হত্যাযজ্ঞ। 2 দিনেই প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা। ঘটনার পর প্রশ্ন ওঠে, কেন ঘটেছিল এমন ঘটনা? কেনই বা সময় মতো নেওয়া হয়নি যথাযথ পদক্ষেপ? তাই সকলেরই চোখ ছিল পিলখানা হত্যাকাণ্ড বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে কি উঠে আসে। 11 মাস ব্যাপী তদন্ত শেষে রবিবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলমা ফজলুর রহমান ও কমিশন সদস্যরা। প্রতিবেদনে উঠে এসেছে, এ ঘটনার পেছনে ছিল সুদূরপ্রসারী পরিকল্পনা। কেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল, কারা জড়িত, কারা আলামত নষ্ট করেছে, এর স্বরূপ কি, প্রকৃতি কি, কেন এটা হলো, কারা দায়ী, কিভাবে এটা প্রিভেন্ট করা যেত কি যেত না, কেন সেনাবাহিনী সামরিক পদক্ষেপ নিলেন না, কেন পলিটিক্যাল ডিসিশন হলো, এবং কিভাবে ষড়যন্ত্র দানা বেঁধেছিল, কারা এর সঙ্গে জড়িত, সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ। আমি এদের আদ্যপান্ত আমরা বের করতে সক্ষম হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ সহ 58 জন এই পরিকল্পনায় অংশ নেয়। তালিকায় রয়েছেন সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, শেখ সেলিম, ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ আরও অনেকেই। 1 নম্বর হলো যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন, জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন, প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর। এগুলোর নাম উপর লেভেলের, এগুলোর নাম আমি আপনাদেরকে জানালাম আর কি। ফজলুর রহমান বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আরও জানান, প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেছেন, ইতিহাসের এই ভয়াবহ ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল। এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে। এই বিডিআর কার্নেজটা কেন হলো, এর অনেকগুলো কারণ, এক কথা বলা যাবে না, এটা অনেকগুলো কারণ আছে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, পুরো দেশ আসলে একটি স্থানের দিকে তাকিয়ে এভারকেয়ার হাসপাতাল। আমরা জানতে পেরেছি যে বেগম জিয়া কথা বলতে পারছেন, আর সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। এখনকার অবস্থা যদি বলি তাহলে বেগম জিয়ার যেই মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন তারা আসলে তার শারীরিক বিষয় নিয়ে আসলে বৈঠক করছেন। বৈঠকের পরে আসলে সবশেষ অবস্থা জানা যাবে। তবে এর আগে আমাদের দলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা আসলে অপরিবর্তিত অবস্থা রয়েছে। অর্থাৎ গত 27 তারিখে তাকে যখন মেডিকেলে নিয়ে আসা হয় তখন তার যে অবস্থা ছিল, এখন তার অবস্থা আসলে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এবং আজকের অবস্থা যদি বলি, আজকে আসলে
সন্ধ্যা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের তার সদস্যরা এসেছেন এবং জামাতের সেক্রেটারিও কিন্তু এখানে এসেছেন এবং তিনি তার খোঁজ খবর নিয়েছেন। সেক্রেটারি জেনারেল তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে আসলে তাকে নিয়ে আগামীতে আসলে তার সবাই একসাথে পথ চলতে চান। একই সঙ্গে আসলে তার যেই এখানে যে মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেছি এবং একজন সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদের যেটা জানিয়েছেন যে আসলে তার ব্লাড প্রেশার থেকে যে ফুসফুস সংক্রমণ এবং অক্সিজেন লেভেল সব কিছুতে আসলে আলাদা তার যে সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্টটি কিন্তু তাকে দেওয়া হচ্ছে। একই সঙ্গে আরেকটা বিষয় জানাতে চাই, আসলে তাকে বিদেশে যে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে সেই বিষয়ে আসলে বেগম খালেদা জিয়া আসলে কতটা প্রস্তুত রয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে বৈঠকে আলোচনা হবে এবং একই সঙ্গে আসলে সে প্রস্তুত কিনা সেই বিষয়টি আসলে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে কিন্তু কিছু আসলে আমরা জানতে পারিনি এবং আমাদের জানানো হয়নি। একটা বিষয় একটু জানাতে চাই যে এই যে শারীরিক অবস্থা দীর্ঘদিন ধরেই কিন্তু অসুস্থ ছিলেন, পরবর্তী টাইমে তার যখন শারীরিক অবস্থা আসলে খারাপ পর্যায়ে চলে আসে গত 27 তারিখ অর্থাৎ আজকে চতুর্থ দিন, এই চতুর্থ দিনে এসেও কিন্তু তার শারীরিক অবস্থা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আপনাকে একটা বিষয় একটু জানাতে চাই, বেগম খালেদা জিয়াকে তার খোঁজ খবর নিতে এবং তাকে দেখতে কিন্তু তার দলের যেসব নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসলে এফআরকেআর হাসপাতালের সামনে এই গত 27 তারিখ থেকে এখন পর্যন্ত অনেকে ভিড় করছেন, এসে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। এই ছিল এফআরকেআর হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ ছিল সংসদীয় আসন 148 ময়মনসিংহ 3 এবং সংসদীয় আসন 149 ময়মনসিংহ 4-এ। আমরা রাস্তাঘাটের উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা এই উপজেলা বাংলাদেশের অন্যতম 10টি দরিদ্র উপজেলার মধ্যে একটি। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেন। জনগণ যদি রায় দেন তাহলে আমি বেকারত্ব সমস্যার, লোকাল বেকারত্ব সমস্যার জন্য শিল্প কারখানার মালিকদেরকে পরিবেশ তৈরি করে দিবে যাতে করে তারা এই উপজেলায় শিল্প কারখানা প্রতিষ্ঠা করে। দল আমাদেরকে এখানে উপযুক্ত প্রার্থী দিয়েছেন জনাব ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের প্রত্যয় হচ্ছে এই সমাজকে মাদক মুক্ত করা, এই সমাজকে সন্ত্রাস মুক্ত করা, এই সমাজকে চাঁদাবাজ মুক্ত করা। আর এই সমাজের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার ইকবালের এই 3টা স্লোগান মানুষ সানন্দে গ্রহণ করেছে। সানন্দে গ্রহণ করে আমাদেরকে উৎসাহ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। ইঞ্জিনিয়ার ইকবালের দিক নির্দেশনায় আশা করছি আগামী নির্বাচনী বৈতরণী আমরা সফলতার সাথে ওভারকাম করতে পারবো। এই গৌরীপুরে এই বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থীকে নিয়ে তারা সংসদ পর্যন্ত যেতে চায়, এটা তাদের প্রাণের দাবি, এটা তাদের। আপনার কি পরিকল্পনা রয়েছে এই উপজেলা নিয়ে? এই উপজেলা নিয়ে আমার পরিকল্পনা হলো, প্রথমত আমি যাতায়াত ব্যবস্থার উন্নয়নের যা করণীয় তার চেয়ে বেশি করার জন্য আমি চেষ্টা করব এবং করব। আর হলো শিক্ষা ব্যবস্থা, এই গৌরীপুরের শিক্ষা ব্যবস্থাও অন্যান্য যে কোনো জনপদের চাইতেও নিম্নয়। সেই শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়া। বাংলাদেশের মানুষজনের মাঝে একটা পরিবর্তনের সুর উঠেছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা যেখানেই যাচ্ছি ময়মনসিংহের সদর আসনের প্রতিটা জায়গায় একটি কথাই আসছে যে আমরা পরিবর্তন চাই। সেটা হচ্ছে যে আমরা সব দলকে দেখেছি, আমরা বিগত সময়ের ফেসিবাদ সরকারকেও দেখেছি, তার আগেও যারা ছিলেন সকলকে দেখেছি, সকলের দেখা শেষ। এবার কিছু মানুষ পরিবর্তন চাচ্ছে। আমরা এখানে ব্যবসায়িকভাবে নারীদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা, শিল্প বান্ধব নারী উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো। আর যুবকরা আপনি জানবেন যে আসলে আমরা মাদকাসক্তর একটা নগর হয়ে গেছে আমাদের যুব সমাজ, তাদেরকে কর্মসংস্থান তৈরি করে দিতে হবে। কর্মসংস্থান না থাকার কারণে তারা আজকে নেশার সাথে চলে আসছে। এই জন্য তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো। বিশেষ করে যে ধরনের কারিগরি শিক্ষা আমরা গুরুত্ব দেওয়া হবে, তাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কার্যকর ব্যবস্থা করা হবে। আর চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি অবহেলিত। এই অবহেলিত বিভাগীয় শহরের উন্নয়নকল্পে সেই শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা, রাস্তা, বিদ্যুৎ এবং গণমানুষের সেবার জন্যে যে কাজগুলো করা দরকার, স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রেখে আমার দলের কাছে, দল যদি আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পায়, আমি মনে করি সেই সদরের মানুষের আশা আকাঙ্ক্ষার যে চিন্তা চেতনার যে ধারণা আছে, যে চাহিদা আছে, সেটা পূরণ করতে সক্ষম হব।
ঝিনাইদহে শীতের শুরুর আগে তাপমাত্রা ওঠানামার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে শিশুদের শরীরে। ঠান্ডা, তীব্র শ্বাসকষ্ট, জ্বরসহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে কম বয়সীরা। এমন সমস্যা রোধে অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি নিয়ম অনুযায়ী চিকিৎসার পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞরা। হাসপাতালের বেডে শুয়ে হাত পা নাড়ছে ঠান্ডা কাশিতে আক্রান্ত ছেলে আহমেদ বিন সাকিব এবং জ্বর আক্রান্ত হলেও মায়ের কোলে বসে আছে মেয়ে সারা বিনতে সাকিব। অসুস্থ দুই সন্তানকে নিয়ে 12 নভেম্বর থেকে ঝিনাইদহ 25 শয্যা সরকারি শিশু হাসপাতালে ভর্তি মা সুমাইয়া আক্তার লিমা। ডাক্তার রিপোর্ট দেয়, সব কিছু দেওয়ার পরে ওর ধরা পড়ে রক্তে ইনফেকশন। তারপর এখানে ভর্তি করি 5 দিন। আপনার ফার্স্টে একটু নর্মাল ওষুধ দিয়ে তো ট্রাই করার পর ওর জ্বর কিছুতেই নামছিল না। অনেকেই ঠান্ডা কাশি, নিউমোনিয়া বা জ্বর আক্রান্ত শিশুকে নিয়ে ভিড় করছেন হাসপাতালে। বাড়তি চাপ থাকায় রোগীর তীব্রতার উপর ভিত্তি করে ভর্তি রেখে এবং বহির্বিভাগের মাধ্যমে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশু হাসপাতাল সূত্রে জানা গেছে, গেল এক সপ্তাহে 25 শয্যা সরকারি শিশু হাসপাতালে 2093 জন শিশু বহির্বিভাগে এবং 94 জন শিশু ভর্তি হয়ে সেবা নিয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছে 68 জন শিশু। কাশিটা এমন মনে হচ্ছে যে বুকের ভিতরে ঘ্যার ঘ্যার করতেছে, এরকম সমস্যা। এই কারণেই ডাক্তার দেখাতে আসা। প্রেসক্রিপশন লিখে দিয়েছে, এগুলো খান, 3 দিন পরে আবার আসতে হয়েছে। শিশু বিশেষজ্ঞ ওনার দেখানো হওয়ার পরে যে কালকে পরীক্ষা নিরীক্ষা সব করে আজকে সকালে এখানে ভর্তি করা হয়েছে। হাসপাতালে সেবা নিতে আসা শিশুদের অভিভাবকরা বলছেন, হঠাৎ করে সন্তানদের ঠান্ডা ও কাশি হচ্ছে আর ক্রমেই তা বাড়ছে। শিশু ঘন ঘন শ্বাস নিলে, বুক ভিতরের দিকে বসে গেলে বা খাওয়া কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাধারণত শ্বাসকষ্টের লক্ষণ বাচ্চা ঘন ঘন শ্বাস নেওয়া, বুক ভিতরের দিকে বসে যাওয়া, বাচ্চার খাওয়া দাওয়া কমে যাওয়া, এই ধরনের যদি লক্ষণ দেখা যায় আপনারা সাথে সাথে নিকটস্থ চিকিৎসক এর পরামর্শ নেবেন অথবা হাসপাতালে আপনারা যোগাযোগ করবেন। রাতে শীতের তীব্রতা বেশি আর দিনে কিছুটা গরম অনুভূত হওয়ায় শিশুরা এসব রোগে আক্রান্ত হচ্ছে জানান চিকিৎসকরা। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।